তাহলে ইন্টারনাল রোটেশনটা বুঝতে পারলেন। এইটা হচ্ছে তাহলে আলটিমেটলি কি হলো, হিপ জয়েন্ট। আর নি জয়েন্টের পেইনটা প্রচুর আসে রোগী। এটা অনেকেই বলবে যে বয়স্ক মানুষ হাঁটু ব্যথা নাই, এরকম রোগী খুব কম পাবা। হাঁটু ব্যথা আর হচ্ছে ঘাড়ে ব্যথা আর হচ্ছে যে কোমর ব্যথা, এই নিয়ে আসে প্রচুর। রেস্ট্রিক্টেড টু ওয়াকিং, সে হাঁটতে পারে না, উঠতে বসতে পারে না, স্ট্যান্ডিং ফ্রম সিটিং, বসা থেকে দাঁড়াইতে পারে না। এবং নি জয়েন্টের উপর হাত রেখে যদি নি জয়েন্টটা ভাঁজ করতে পারো, তাহলে হাতে একটা ফিলিংস বা কড়কড় করে একটা সাউন্ড হাতে ফিলিংস চলে আসবে, একে বলে কোর্স ক্রিপিটাস। এই জাতীয় রোগীকে বলা হচ্ছে তোমার অস্টিওআর্থ্রাইটিস। তাহলে সহজ কথা, ওল্ড এজে আমি যতগুলো কথা বললাম, ওল্ড এজে ঘাড়ে ব্যথা বলছেন, নাড়াইতে গেলে ব্যথা, সেটা হচ্ছে যে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস। এই ব্যথা হাতে রেডিয়েট করতে পারে, নাও পারে, করলে রেডিওকুলোপ্যাথি বলা হবে। ওল্ড এজে যদি কোমরে ব্যথা বলে, উঠতে বসতে কষ্ট হয়, দ্যাট ইজ হচ্ছে লাম্বার স্পন্ডোলাইসিস। এই ব্যথা যদি পায়ের নিচে, বিশেষ করে নি জয়েন্টের নিচে চলে যায়, দ্যাট ইজ হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন, এটাও বলা হচ্ছে লাম্বার স্পন্ডোলাইসিস উইথ রেডিওকুলোপ্যাথি। এর ক্ষেত্রে এসএলআর টেস্ট করে দেখতে হবে, চেক করে। যদি ওল্ড এজে হাঁটুতে ব্যথা বলে, উঠতে বসতে কষ্ট হচ্ছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, টয়লেট থেকে উঠতে কষ্ট হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে যে এটা হচ্ছে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, ওল্ড এজে যদি বলা হয় যে বাটকে পেইন, গ্রোইনে পেইন বা থায়ে পেইন, তখন তুমি যদি শোয় যদি হিপ জয়েন্টটা নি জয়েন্টটা ফ্লেক্স করে ইন্টারনাল রোটেশন করো, তখন পেইন যদি বাড়ে, দ্যাট ইজ হচ্ছে হিপ জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস। আবার হ্যান্ডে তোমার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, ভেরি রিয়ার। হ্যান্ডে যত আর্থ্রাইটিস নিয়ে আসে ম্যাক্সিমাম হচ্ছে যে রিমোটয়েড আর্থ্রাইটিস বা আদার্স আর্থ্রাইটিস। তো হ্যান্ডে অস্টিওআর্থ্রাইটিস আসতে পারে, তবে সেটা রিয়ার। এটা সাধারণত প্রক্সিমাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফারেন্স জয়েন্টসে ধরে। কিন্তু রিমোটয়েড আর্থ্রাইটিসের ধরে হচ্ছে প্রক্সিমাল ইন্টারফারেন্স জয়েন্ট, মিডিল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট, এগুলোই ধরে, ডিস্টালই ধরে না। কিন্তু হ্যান্ডের ক্ষেত্রে প্রক্সিমাল ডিস্টাল ধরবে। ফার্স্ট মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল, ফার্স্ট মেটাকার্বো, ফার্স্ট কার্বো মেটাকার্পাল জয়েন্ট ধরে। এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে ইন দ্য ওল্ড এজ। এই যে তোমার অস্টিওআর্থ্রাইটিস, এটা হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস। রিমোটয়েড হচ্ছে মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ধরে, প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ধরে, ডিস্টালি ধরে না, রিমোটয়েড আর্থ্রাইটিস। আর অস্টিওআর্থ্রাইটিস প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে, ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে, কিন্তু মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ধরে না। তাহলে যদি বলা এটা রিমোটয়েড হ্যান্ড, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের হ্যান্ড। যদি দুটোর ভিতরে ডিফারেন্স কি? দুটোর ভিতরে ডিফারেন্স হচ্ছে রিমোটয়েড হ্যান্ড হচ্ছে যে প্রক্সিমাল মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে, প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে, এটা হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস। আর এটা ইনফ্লামেটরি, অর্থাৎ এটা রেস্টে বাড়ে আর দিনের বেলায় কাজকর্ম করার সময় কমে যায়। আর অস্টিওআর্থ্রাইটিসের ডিফারেন্সটা কি? এটা হচ্ছে যে ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে, প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে, মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে না। আর কি, এটা হচ্ছে কাজকর্ম করতে গেলেই বাড়ে, কিন্তু রেস্টে কমে যায়। আর কি, এইখানে দেখো রিমোটের আর্থ্রাইটিস কখনো কখনো কার্পো মেটাকার্পাল ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে না, কার্পো মেটাকার্পাল ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট দেখো ফাঁকা, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে অলওয়েজ কার্পো মেটাকার্পাল ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট ধরবে। এটি ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, যে এই অস্টিওআর্থ্রাইটিস আর রিমোটের আর্থ্রাইটিসের হ্যান্ডের ডিফারেন্সটা কি, অন্য অন্য জায়গায় হিসাব পড়ে, হ্যান্ডের ডিফারেন্সটা কি? একটু আবার বলবেন স্যার, এই ডিফারেন্সটা একটু কাইন্ডলি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে রিমোটয়েড আর্থ্রাইটিস একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। তাহলে এটা হচ্ছে যে দিন রাতের বেলায় বেশি হবে, দিনে কাজ করার সময় কমবে। এক, এর জয়েন্ট কোথায় কোথায় ইনভলভমেন্ট হবে? মেটাকার্বো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই লাইনটা, প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টস, এই লাইনটা। কিন্তু ডিস্টাল ইন্টারফারেন্স জয়েন্টসে কিন্তু রিমোটয়েড আর্থ্রাইটিস ধরে না। কার্পো মেটাকার্বো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এখানে ধরবে না, ফার্স্ট কার্পো মেটাকার্বো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টস এখানে ধরবে না। আর অস্টিওআর্থ্রাইটিস এটা হচ্ছে নন ইনফ্লামেটরি, অর্থাৎ দিনের বেলা কাজকর্ম করার সময় বাড়ে, রেস্টে কমে যায়। আর এটা কোথায় ধরে? প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট, এই লাইনে ধরবে, আর ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট এই লাইনে ধরবে, কিন্তু কার্পো মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট এই লাইন ধরবে না, কিন্তু ফার্স্ট কার্পো মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল জয়েন্টস এইটা ধরবে। এই হচ্ছে তোমার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের হ্যান্ড, এইটা হচ্ছে তোমার রিমোটয়েড আর্থ্রাইটিসের হ্যান্ড। আচ্ছা, আমরা তাহলে আলাপ করলাম হচ্ছে এই পর্যন্ত। তাহলে সোজা কথা, ওল্ড এজে ঘাড়ে ব্যথা, নড়তে পারছে না, অস্টিওআর্থ্রাইটিস। ওল্ড এজে কোমরে ব্যথা, নাড়াইলে ব্যথা করে, অস্টিওআর্থ্রাইটিস। ওল্ড এজে হিপ জয়েন্টের পেইন, নাড়াইলে ব্যথা করে, অস্টিওআর্থ্রাইটিস। ওল্ড এজে হচ্ছে নি জয়েন্টের পেইন, ওঠা বসা করাতে কষ্ট হয়, এটা অস্টিওআর্থ্রাইটিস। ওল্ড এজে পরে হ্যান্ড জয়েন্ট পেইন,
বিশেষ করে এটা ডিস্টাল ইন্টারভেনাস জয়েন্টস ইনভলভমেন্ট যদি থাকে, ফার্স্ট কার্পো মেটাকার্পো যদি থাকে, আর কাজকর্ম করার সময় হাত পা নাড়াচাড়া করার সময় যদি ব্যথা হয়, দ্যাট ইজ হচ্ছে যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তবে এটা রিয়ার, মোস্ট কমন হচ্ছে চারটের ভিতরে মোস্ট কমন হচ্ছে সার্ভাইকাল, লাম্বার এবং নি। একটু হিপে হলে পেশেন্ট কি বলবে একটু স্যার যদি আবার একটু বলেন, হিপে যদি অস্টিওআর্থ্রাইটিস বলবে না, বলবে বাটকে পেইন নাই, গ্রোইনে পেইন নাকি থাইয়ে পেইন। হ্যাঁ, বাটকে এই যে হিপের ক্ষেত্রে পেইন ইন দ্য গ্রোইনে বা বাটকে বা থাইয়ে, তখন তার যদি বলা হয় যে ওই জাতীয় পেইন বললে তখন তুমি এক্সামিন করবা। এক্সামিন হচ্ছে যে ওই যে ইন্টারনাল রোটেশন করলে পেইনটা বাড়লে তখন তুমি সাসপেক্ট করবা হিপ। এটা খুব বেশি পাইনি আমি, পেয়েছি হচ্ছে এইগুলি পাবা, এইগুলো প্রচুর পাবা। তোমার প্র্যাকটিস ফিল্ডে যতগুলো আর্থ্রাইটিস আসবে তার ভিতরে 80-90% হচ্ছে এই জাতীয় পেইন নিয়ে আসবে, অস্টিওআর্থ্রাইটিস পেইন নিয়ে আসবে। এরপরে আমরা যাবো হচ্ছে যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর ভিতরে যেগুলো হচ্ছে যে মোনো আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস, এইগুলো নিয়ে আলাপ করবো। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কিভাবে বুঝবো? এটা রেস্টে বাড়ে, মুভমেন্টে কমবে, অর্থাৎ রাতের বেলা রেস্ট নিলে বাড়বে, ভোরবেলা বেশি হবে এবং মর্নিং স্টিফনেস থাকবে। সকালবেলা দেখা যাবে যে ওই গিরাগুলো জাম হয়ে আছে, খুলতে চাচ্ছে না, একটু নড়াচড়া করলে, হাঁটাচলা করলে ঘন্টাখানেক পরে খুলে যাবে। তাহলে এই হচ্ছে মর্নিং স্টিফনেস থাকে। কিন্তু কাজকর্ম করলে, চলাফেরা করার পরে দেখা যায় আস্তে আস্তে ব্যথা কমে যাবে, অর্থাৎ মুভমেন্টে এটা কমে যাবে। এটা একটা গিরা হইতে পারে, 2 থেকে 4টে গিরা হইতে পারে, 5-এর বেশি হইতে পারে। একটা গিরা হলে সেটা মোনো আর্থ্রাইটিস, সেটা কি কি হইতে পারে? ধরে নাও একটা নি জয়েন্ট হতে পারে বা একটা হিপ জয়েন্ট হতে পারে, যে কোনো একটা জয়েন্ট হতে পারে। সেটা সেপটিক আর্থ্রাইটিসের কারণে হতে পারে, ওই জয়েন্টের ভিতরে ইনফেকশন হয়ে গেছে। অথবা আরো কিছু জয়েন্ট আছে, যেমন নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, বিশেষ করে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্টস, পায়ের বুড়ো আঙ্গুলের গোড়ায়, হ্যাঁ, এটি আসে প্রথমেই, ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জাল জয়েন্ট। আর কোনো আর্থ্রাইটিসে এরকম ক্যারেক্টার নিয়ে আসে না, একমাত্র গাউটে, ইয়াং এজে যে গাউটটা হয় প্রথমেই নিয়ে আসবে হচ্ছে পায়ের, হ্যাঁ, বুড়ো আঙ্গুলের গোড়ায় যে ব্যথাটা এবং ফুলে নিয়ে আসে, লাল হয়ে যায়, ফুলে টকটকে লাল হয়ে যায়, সিভিয়ার পেইন হয়, অ্যাগোনাইজিং পেইন বলা হয়। অথবা পরবর্তীতে নি জয়েন্টে পেইন নিয়ে আসতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে পেইন নিয়ে আসতে পারে ইয়াং এজ। সিডো গাউট, এটা সিডো গাউট। এই সিডো গাউটও কিন্তু হচ্ছে ওল্ড এজে, কিন্তু এটাও নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট আসতে পারে, রি জয়েন্ট আসতে পারে। টিবি, যে কোনো এক জায়গায় টিবি হতে পারে, বিশেষ করে স্পাইনে ধরে বেশি, হিপ জয়েন্টও ধরে, নি জয়েন্টও টিবি হয়, অ্যাঙ্কেল জয়েন্টে টিবি হয়। এখন এই সমস্ত জয়েন্টে যদি পেইন হয়, সুয়েলিং হয়, তাহলে তো আমরা এই সমস্ত আর্থ্রাইটিসের সাথে ভুলাই ফেলবো। আগে আমরা একটু পড়ে নি কি কি কারণে একটা জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আর এ লিখলে রিমোটের আর্থ্রাইটিস বলে, আর আর ই এ লিখলে বলা হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এটা অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন, এটা একটা জয়েন্ট হইতে পারে, অলিগো আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন, লার্জ জয়েন্টস অফ দ্য লোয়ার লিম্বের লার্জ জয়েন্টের যে কোনো একটা নিয়ে আসতে পারে, বা 2, 3, 4টা পর্যন্ত নিয়ে আসতে পারে। সাধারণত অ্যাকুট ডায়রিয়ার পরে বা জেনিটাল ইনফেকশন, সেটা তোমার গনোরিয়া হোক, সিফিলিস না, বিশেষ করে গনোরিয়ার পরে দেখা গেল যে তার আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, একে গনোরিয়া আর্থ্রাইটিস বলা হয়, গনোকক্কাল আর্থ্রাইটিসও বলা হয়। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস কি কোনো একটা ইনফেকশনের পরে, কোনো একটা ইনফেকশন রিঅ্যাকশনে, অ্যাকুট ডায়রিয়ার পরে অথবা জেনিটাল ইনফেকশনের পরে লোয়ার লিম্বের লার্জ জয়েন্টের যে কোনো একটা পেইন নিয়ে আসতে পারে। তাহলে এইগুলো ক্লিনিক্যালি আসলে বোঝা যায় না, সবগুলো একই রকম, সবগুলো দেখতে রেড, সোয়ালেন, ফুলে গেল, হট, গরম হয়ে গেল ওই জায়গায়, এবং জ্বরও আসলো। তাহলে এইগুলো আলাদা করবো কিভাবে? একমাত্র সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস ছাড়া সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্লিনিক্যালি সম্ভব, যদি কেউ ফার্স্ট মেটাটার্সাল জয়েন্টের পেইনের হিস্ট্রি দেয়, পরবর্তীতে নি জয়েন্টের পেইন নিয়ে আসছে, তার আর কিছু না, এটা গাউট। যদি ডায়রিয়ার পরে বা গনোরিয়ার পরে যদি কেউ এরকম কোনো একটা জয়েন্টের যদি সুয়েলিং নিয়ে আসে, তাহলে তার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, একটু ক্লিনিক্যালি বোঝা যায়, বাকিগুলো কিন্তু বোঝা যায় না। সেই জন্য কোনো একটা জয়েন্ট যখন সুয়েলিং হবে, রেড হবে, তখন এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা ইত্যাদি। তখন তোমাকে কি করতে হবে? সাইনোভিয়াল ফ্লুইড বের করে অ্যানালাইসিস করতে হবে, করে যদি ক্লাউডি পায়, হ্যাঁ, যদি নিউট্রোফিল কাউন্ট প্রচুর পায়, সেপটিক আর্থ্রাইটিস। যদি আমরা ক্রিস্টাল পাই, ক্রিস্টাল 2 রকমের আছে, একটা হচ্ছে যে তোমার হচ্ছে পিন আর নিডেলের মতো ক্রিস্টাল আছে, আর হচ্ছে রম্বয়েডাল ক্রিস্টাল সিডো গাউটে পাবা, এবং এটা সাধারণত ওল্ড এজে আর কি নিডেলের মতো ক্রিস্টাল, এটা গাউটে পাওয়া। তাহলে এই সমস্ত গাউটের 1 নম্বর ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে যে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করে ক্রিস্টাল দেখা, ইউরিক অ্যাসিড দেখা না। অনেক সময় ইউরিক অ্যাসিড করলে নরমাল পাওয়া যেতে পারে। তারপরে যদি জয়েন্টের যদি কোথাও কোনো নি জয়েন্টের হোক, হিপ জয়েন্টের হোক,
সেখানে তোমার হচ্ছে বের করে যদি দেখি লিম্ফোসাইট কাউন্ট বেশি পাচ্ছি তাহলে এটা টিবি। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস যেটা হচ্ছে ইনফ্লামেটরি সেল যদি বেশি পায়, হ্যাঁ, সে যে কোনো ইনফ্লামেটরি সেল, তাহলে সেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বা নন স্পেসিফিক ফাইন্ডিংসও পাওয়া যেতে পারে। এক কথায় এই সমস্ত কারণে চিনা যায় না কে কোনটা, সেই ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড সবারই দেখতে রেড সোয়ালেন হট হয়, সেই ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করতে হবে। তবে ক্লিনিক্যালি গাউটটা বোঝা যায় ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, অন্য কেউ হবে না, সেই ক্ষেত্রে গাউট সাসপেক্ট করা যায়। আর একটা ক্লিনিক্যালি বোঝা যায় জ্বরের পরে গণকক্ষের পরে হলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এই যে এই যে ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট যদি সুয়েলিং হয় এটাকে পোটেগ্রা বলা হয়। এই দেখো অবস্থা, আজকে একটা গাউট পেয়েছি আমি, আর আমার দুই ভাইয়ের তো আছে। এরা আছে যে ডাইল জাতীয় খাবার, যেটা সিম জাতীয় খাবার, দানা জাতীয় খাবার খাইলেই বাড়ে, এবং রোজার মাসে গাউটের রোগ প্রচুর আসে, খায় তো ইচ্ছা মতন ইফতার, ওই ডাল ইফতারি তো বানায় সব ডাল দিয়ে, ওই বলো ছোলা বলো, তারপরে পেঁয়াজু বলো, সবই তো ডাল জাতীয় জিনিস। দেখো কিভাবে রেড হয়ে গেছে, শাইনি হয়ে গেছে, সুয়েলি হয়ে গেছে। আর ব্যথা তো এখান থেকে দেখে বোঝা যাবে না, ব্যথা হচ্ছে যে ভিডিও হলে বোঝা যেত যে কেমন চিৎকার করতেছে। তাহলে মোটামুটি যে কোনো একটা জয়েন্টে যদি ইনভলভমেন্ট হয় তার একটু চেহারাটা মাইক খোলা তো স্যার, সমস্যা হচ্ছে স্যার। এখন স্যার আপনার মাইক না স্যার। ও এই তো মুশকিল। এই যে ফাতেমা 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 তানিয়ারটা আমি অফ করে দিলাম। আবার এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আবার খুলে গেছে, দেখো আবার দেখি, না ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি সিঙ্গেল জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় সেটা চেহারা এরকম হতে পারে। ক্লিনিক্যালি যেগুলো বোঝা গেল গেল, না হলে সাইনোভিয়াল ফ্লুইড বের করে অ্যানালাইসিস করতে হবে। আর অলিগোআর্থ্রাইটিস 2 থেকে 4টে জয়েন্ট, সাধারণত লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় স্মল জয়েন্ট থেকে। এখানে স্মল জয়েন্ট হতে পারে খুবই কম, ম্যাক্সিমাম লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট। এবং লার্জ জয়েন্ট গুলো অ্যাসিমেট্রিক্যাল, মানে এই পাশে এলবো জয়েন্ট ধরলো এই পাশে এলবো ধরবে না, এই পাশে নি ধরলো এই পাশে নি ধরবে না, অ্যাসিমেট্রিক্যাল। এই একটা লাইন ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, হ্যাঁ, যে 2-4টে জয়েন্ট লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হলো সেইগুলো হচ্ছে অলিগোআর্থ্রাইটিস এবং অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন হলো। যেমন এর ভিতরে আছে সেরোনেগেটিভ স্পন্ডোলার্থ্রাইটিসের ভিতরে 4 জন আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস মোস্টলি ধরে স্পাইনকে, তারপরে 40% কেসে আছে তোমার অ্যাসিমেট্রিক্যাল লার্জ জয়েন্ট ধরে, মোস্টলি এটি স্পাইন এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট ধরে। মোস্টলি স্পাইন ইনভলভমেন্ট হয়, ব্যাক পেইন নিয়ে আসে, স্যাক্রোআইলাইটিস নিয়ে আসে, এবং গ্রোইনে বাটকে পেইন নিয়ে আসতে পারে, থাইও পেইন নিয়ে আসতে পারে। হিপ জয়েন্টের পেইনও কিন্তু গ্রোইন বাটকে থাই আসতে পারে, স্যাক্রোআইলাইটিসের পেইনও কিন্তু গ্রোইন বাটকে এবং থাই আসতে পারে। এর 40% কেসে হচ্ছে তোমার লার্জ জয়েন্টস কে ইনভলভ করে অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্নে, মোস্টলি এটা স্পাইনকে ধরে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস মনো আর্থ্রাইটিস হিসেবে আসতে পারে, অলিগোআর্থ্রাইটিস, এই যে অলিগোআর্থ্রাইটিসের আন্ডারও থাকতে পারে। তাহলে এটা একটু আগে বলেছিলাম, এটা অ্যাসিমেট্রিক্যাল লার্জ জয়েন্টস ইনভলভমেন্ট হবে লোয়ার লিম্বসে লার্জ জয়েন্ট গুলো অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্নে থাকবে, সাধারণত অ্যাকুট ডায়রিয়া বা জেনেটিক ইনফেকশনের পরে আসতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। সোরিয়াট্রিক আর্থ্রাইটিস এই একই রকম, এদের মতো ফিচার্স, অ্যাসিমেট্রিক্যাল লার্জ জয়েন্টস ইনভলভমেন্ট হবে, তবে এখানে স্যাক্রোআইলাইটিস হইতে পারে ইউনিল্যাটারাল, এক সাইডে স্যাক্রোআইলাইটিস। এবং এর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে সোরিয়াটিক চেঞ্জ পাবা, হয় নেইলে পিটিং নেইল পাবা বা স্কিনে সোরিয়াটিক প্লাক পাবা। তবে মজার ব্যাপার হচ্ছে এইগুলো আসার পরে যদি গিরায় গিরায় ব্যথা হয়, ডায়াগনোসিস কনফার্ম যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। অনেক সময় দেখা গেলো যে স্কিনের এই চেঞ্জ নাই, নেইলের এই চেঞ্জ নাই, আর্থ্রাইটিস আগে আসছে, তখন ডায়াগনোসিসটা কঠিন হয়ে যায়। তাহলে ডায়াগনোসিস এইটা না এইটা না এইটা, তখন কনফিউজড হয়ে যেতে নাকি এটা। তবে এই স্কিনে চেঞ্জ আসার পরে যদি আর্থ্রাইটিস আসে, তাহলে এটা ডায়াগনোসিস হয়ে গেল সোরিয়াটিক আর্থ্রাইটিস। এবং কি টাইপের আর্থ্রাইটিস আসবে, এই প্যাটার্নে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হবে, অ্যাসিমেট্রিক্যাল, এই যে অ্যাসিমেট্রিক্যাল লার্জ জয়েন্টস। আর একটা হচ্ছে যে স্যাক্রোআইলাইটিস নিয়ে আসতে পারে, তবে এক পাশে ইউনিল্যাটারাল। অ্যান্ড্রোপ্যাথিক আর্থ্রাইটিস এটাও একই কথা, সবারই হেডিং ওইটি, অ্যাসিমেট্রিক্যাল লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হবে, কিন্তু ফলোইং দ্য ক্রনিক ডায়রিয়া অথবা ব্লাডি ডায়রিয়া। এখন প্রশ্ন হতে পারে স্যার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস তো ডায়রিয়া হতে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হচ্ছে অ্যাকুট ডায়রিয়া, এই 5 দিন 6 দিন ধরে ডায়রিয়া হলো, আর এটা হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর ডায়রিয়া হইলো, তারপরে 1 বছর 2 বছর পরে তার গিরায় গিরায় বিভিন্ন ব্যথা হয়। এটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেগুলো আছে, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো তো বছরে বছরে থাকে এই ডায়রিয়া গুলো। এদের ক্ষেত্রে যে আর্থ্রাইটিস হয় সেটাকে বলা হচ্ছে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে ডিজিজ গুলো আছে, ইন্টেস্টাইনের যে ডিজিজ, ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ওদের পরে যে আর্থ্রাইটিস হয় তাকেই বলা হয় এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস।
তাহলে এটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া। হ্যাঁ, যদি আলসারেটিভ কোলাইটিস হয় তাহলে ব্লাডি ডায়রিয়া হবে। ক্রোনস ডায়রিয়া, যদি ক্রোনস ডিজিজ হয় তাহলে হচ্ছে যে শুধুমাত্র ডায়রিয়া হবে, কিন্তু সবাই ক্রনিক। হ্যাঁ, ক্রনিক ডায়রিয়ার পরে যে আর্থ্রাইটিস আসবে সেটাই হচ্ছে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। রিউমেটিক ফিভার, এটা কিন্তু স্মল জয়েন্ট ধরে না, লার্জ জয়েন্ট ধরে এবং অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্নে ধরে। এটাও অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন, লার্জ জয়েন্ট ধরবে, কিন্তু জনস ক্রাইটেরিয়া ফুলফিল হইতে হবে। এবং এর ক্ষেত্রে জনস ক্রাইটেরিয়া ওই যে একটা মেজর, তারপরে হচ্ছে দুইটা মাইনর, তারপরে হচ্ছে এসো টাইটার, এইগুলো ফুলফিল হইলেই তখন আমরা রিউমেটিক ফিভার বলবো। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, জুভেনাইল মানে বাচ্চাদের যে আর্থ্রাইটিস গুলো হয়, এটা বিভিন্ন প্যাটার্নে আসতে পারে। রিমোটর আর্থ্রাইটিস হিসেবে আসতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হিসেবে আসতে পারে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হিসেবে আসতে পারে। সুতরাং এত ভাগাভাগির দরকার নেই, বাচ্চাদের আর্থ্রাইটিস পাইলে একটা গ্রুপেই ফেলবা, সেটা জিআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, ব্যাস শেষ। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, কাউর যদি 2টা থেকে 4টে জয়েন্ট হয় এবং লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন হয়, এরা যে কোনো একজন। এদেরকে কিভাবে বুঝবো? যদি মোস্টলি স্পাইন নিয়ে আসে তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অ্যাকুট ডায়রিয়া বা জেনিটাল ইনফেকশনে পরে যদি আসে তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, স্কিনে চেঞ্জ বা নেইল পিটিং এর পরে যদি আর্থ্রাইটিস আসে তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস, আর ক্রনিক ডায়রিয়া বা ব্লাডি ডায়রিয়া পরে যদি আসে তাহলে এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। জনস ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে হচ্ছে রিউমেটিক ফিভার, আর বাচ্চাদের হলে সেটা হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তাহলে হেডিংটা হচ্ছে এইটা, লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন। তারপর আমি আলাদা ভাগ করবো কিভাবে, যদি তোমার স্পাইন ধরে এইটা, যদি অ্যাকুট ডায়রিয়া বা জেনিটাল ইনফেকশন পড়ালে এইটা, সোরিয়াটিকে কোনো চেঞ্জ আসার পরে যদি আসে তাহলে এইটা, যদি ক্রনিক ডায়রিয়ার পরে যদি হয় তাহলে এইটা, জনস ক্রাইটেরিয়া মিললে তাহলে এইটা, আর যদি বাচ্চাদের হয় তাহলে এইটা। দেখো কত সহজ ডায়াগনোসিস। হ্যাঁ, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্নে যদি কেউ নিয়ে আসে। এইগুলো একটু দেখি, সোরিয়াটিক একটা এখানে কোশ্চেন ছিল। একটু পরে তারা আসতেছে। এই যে এখানে একটু দেখে ফেলি, এইখানে দেখো এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। দেখো এই জয়েন্টটা আছে, এই লার্জ জয়েন্টে, এই লার্জ জয়েন্টের নাই। এই লার্জ জয়েন্টটা আছে, এই লার্জ জয়েন্টের নাই। এই লার্জ জয়েন্টটা আছে, এই লার্জ জয়েন্টের নাই। এই লার্জ জয়েন্টটা আছে, এই লার্জ, এটা অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন। এবং এই স্যাক্রোআইলেটিস আছে, কিন্তু দেখো ইউনিল্যাটারাল, এক সাইডে। আর অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা দেখো মেইনলি স্পাইনকে ধরে, সেটা সার্ভাইকাল স্পাইন হোক, লাম্বার স্পাইন হোক, থোরাসিক স্পাইন হোক, এবং বোথ সাইডে স্যাক্রোআইলেটিস হয়। তবে এও তোমার হচ্ছে 40% হচ্ছে লার্জ জয়েন্ট ধরতে পারে, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন। এটা আছে তো এটা নাই, এটা আছে তো এটা নাই, এরকম আসতে পারে। মোস্টলি এটা স্পাইন নিয়ে আসে। আর রিমোটয়েড আর্থ্রাইটিস আর অস্টিও আর্থ্রাইটিস তো একটু আগে বললামই। আচ্ছা, আসলে এবার আসে যে স্মল জয়েন্টস। পলিআর্থ্রাইটিস মেইনলি 5টা বা তার বেশি জয়েন্ট যদি নিয়ে আসে, সিমেট্রিক্যাল স্মল জয়েন্টস। হ্যাঁ, স্মল জয়েন্ট এটা হচ্ছে মোস্টলি লার্জ জয়েন্ট ধরে, স্মল জয়েন্ট কম। আর এটা হচ্ছে মোস্টলি হচ্ছে স্মল জয়েন্ট ধরে, লার্জ জয়েন্ট কম। হ্যাঁ বলো, কি কোশ্চেন ছিল? স্যার সোরিয়াটিক আর্থ্রাইটিস স্যার মানে অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন রিউমেটয়েড লাইক প্যাটার্ন, পরে স্যার ওই যে হ্যাঁ আছে আছে, অ্যাসিমেট্রিক, অনেক টাইপ। মানে ডিফারেন্সিয়েট, মানে এটা ডিফারেন্সিয়েট আমি কি করতে এখানে প্র্যাকটিস ফিল্ডে যে এগুলো আমি ডিটেলস ওইভাবে যাচ্ছি না। আমি যে টাইপেরই হোক না কেন, আমি জাস্ট ডায়াগনোসিস করার পরে আমার হিসাবটা হচ্ছে যে আমি হেডিং স্টেটে যদি পাই, হেডলাইনটা, হ্যাঁ হেডলাইনটা এই পাইলে, এই হলে এই হলে এই। এখন এর ভিতরে অনেক ভাগ আছে। এটাও তোমার ওই যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস প্যাটার্নও আছে, রিমোটয়েড আর্থ্রাইটিসের প্যাটার্ন আছে। এইগুলো আমি ডিটেলস যখন ডিটেলস পড়বো তখন। ডায়াগনোসিস হচ্ছে একটা, যে সোরিয়াটিক প্লাকের সাথে যদি থাকে ডায়াগনোসিস, সোরিয়াটিক প্লাকের আগেও আসতে পারে, তখন ডায়াগনোসিসটা টাফ হয়ে যায়। হ্যাঁ, তখন অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেইগুলো আমি এখানে ডিটেলস আলাপ করছি না। আমি ইন্ডিভিজুয়ালি যদি তোমাদের ওই ডেভিডসন পড়াই তখন আলাপ করবো। এখানে শুধু ওইটুকু মাথায় রাখবো, ঠিক আছে? কারণ সবারই ট্রিটমেন্ট প্রায় একই। তুমি যদি এটা মিস করে ফেলো, এটা মনে করে এটা যদি দাও, এটা মনে করে এটা দাও, সবার ট্রিটমেন্ট গদ বাধা একই। সেজন্য তোমার প্র্যাকটিস ফিল্ডের সমস্যা হবে না। সেটা কি, সেটা আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, সেই জন্য ওই আমরা অনেক ভাগাভাগি করছে। হ্যাঁ, তুমি যখন পোস্ট গ্রাজুয়েশন করবো, অমুক করবো, তখন ভাগাভাগির দরকার আছে। কিন্তু প্র্যাকটিস ফিল্ডে রুগীর সামনে এত ভাগাভাগি করলে রাগারাগি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের প্র্যাকটিস ফিল্ডে মোটামুটি ট্রিটমেন্ট দিলে রোগী যাতে সুস্থ থাকে, আমাদের শিক্ষাটা হবে সেরকমই আর কি। যে আমরা বেলাইনি চিকিৎসা করবো না, লাইন মতন করবো। হ্যাঁ, কিন্তু সবারই ট্রিটমেন্ট প্রায় একই, তো সেই জন্য আমি সবাইকে ওই হিসেবেই রাখছি, যাতে প্র্যাকটিস ফিল্ডে যাতে ডিস্টার্ব ফিল না করে। পলিআর্থ্রাইটিস, ছোট ছোট জয়েন্ট যখন 5টা বা তার বেশি হয়ে থাকে তাকে বলা হচ্ছে পলিআর্থ্রাইটিস। আচ্ছা, এটা রিমোটয়েড আর্থ্রাইটিস একটা কারণ। তার একটি এসিআর, আমেরিকান, হ্যাঁ, আমেরিকান কলেজ অফ দ্য রিমোটোলজি একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আমরা একটু পরে জানবো।
এটা সম্পর্কে আমি একটু পরে আলাপ করবো। ভাইরাল আর্থারাইটিস জ্বরের পরে, জ্বরের সাথে সাথে যদি অনেকে দেখবা যে অনেক জ্বরের ভিতরে প্রচুর পেইন নিয়ে আসে। সাধারণত ডেঙ্গুতে কিন্তু আর্থারাইটিস নিয়ে আসে না, ডেঙ্গুতে আর্থ্রালজিয়া নিয়ে আসে আর মাসেল পেইন নিয়ে আসে। কিন্তু চিকুনগুনিয়ার নাম শুনছো কিনা? ওরে বাবা রে বাবা, এর যে গিরায় ব্যথা, এই জ্বরের সাথে যে গিরায় ব্যথা হয়, এটা হচ্ছে যে ভাইরাল আর্থারাইটিস একটা মানে ভালো উদাহরণ। তাহলে ওই জ্বরের সাথে যখন প্রচুর গিরায় গিরায় ব্যথা নিয়ে আসে, দ্যাট ইজ ভাইরাল আর্থারাইটিস। এটা সাধারণত স্মল জয়েন্ট গুলো নিয়ে আসে, স্মল জয়েন্ট এবং সিমেট্রিক্যাল, দুই সাইডে সমান তালে নিয়ে আসে। সোরিয়াতে এই যে রিঅ্যাক্টিভ আর্থারাইটিস তোমার হচ্ছে মোনো আর্থারাইটিস হিসেবে আসতে পারে, কিন্তু অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, এন্টেরোপ্যাথিক এরা আবার পলি আর্থারাইটিস হিসেবে আসতে পারে। এই সোরিয়াটিক আর্থারাইটিস আবার হচ্ছে পলি আর্থারাইটিস। সোরিয়াটিক আর্থারাইটিস তোমার হচ্ছে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে, লার্জ জয়েন্ট নিয়ে আসতে পারে, স্মল জয়েন্ট আসতে পারে। অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস, এন্টেরোপ্যাথিক আর্থারাইটিস এরাও স্মল জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে, যেটা হচ্ছে ওই ফিগারও দেওয়া আছে। এই যে সোরিয়াটিক আর্থারাইটিস স্মল জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে। হ্যাঁ, অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস যদিও হাতে দেখায় নাই, কিন্তু অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস স্মল জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসতে পারে। এগুলো খুব কম, এগুলোর হিসাব কম। এটা মেইনলি অলিগো আর্থারাইটিস হিসেবে আসে, সোরিয়াটিক আর্থারাইটিস, অ্যানকাইলোজিক স্পন্ডিলাইটিস আর্থারাইটিস। মেইনলি হচ্ছে যে রিউমাটয়েড আর্থারাইটিস, ভাইরাল আর্থারাইটিস, এসএলই। এসএলই তে আর্থারাইটিস নিয়ে আসে কম, আর্থ্রালজিয়া নিয়ে আসে। পলি আর্থ্রালজিয়ায় ভাবটা বেশি আর্থারাইটিসের তুলনায়। তবে এর কিছু ক্যারেক্টার থাকে, মুখে ঘা নিয়ে আসে, বাটারফ্লাই র্যাশ ফেসে নিয়ে আসে, আরো অনেক পয়েন্ট নিয়ে আসে, আমরা নেক্সট এটা আলাপ করবো। তাহলে এর শুধু একটা গিরায় ব্যথা হইলে তাই দিয়ে আমি এসএলই ধরবো না, এর চারটে অনেকগুলো পয়েন্ট থাকে, 11টা পয়েন্ট, তার ভিতরে 4টে পাইনি আমরা এসএলই ধরি, যেটা আমরা নেক্সটে আলাপ করতেছি। তাহলে আমরা এসএলই আর রিউমাটয়েড আর্থারাইটিসটা একটু পরে আলাপ করব। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস এটা অলিগো নিয়ে আসতে পারে, আবার পলি আর্থারাইটিসও নিয়ে আসতে পারে। তাহলে বাচ্চাদের আর্থারাইটিস হওয়া মানে হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস, এক কথায় শেষ। ক্রনিক গাউট, এটা এতক্ষণ আলাপ করছিলাম হচ্ছে অ্যাকুট গাউট, কিন্তু ক্রনিক গাউটে কিন্তু তোমার হচ্ছে হাতে হাতে গিরায় গিরায় ব্যথা নিয়ে আসে। আমার লাইফে জীবনে একটা চরম একটা ভুল ডায়াগনোসিস করছিলাম, এই ক্রনিক গাউটে পড়লে আমার সেটাই মনে পড়ে। এটা ট্রেনিং পিরিয়ডে ভুল হবে, এটাই স্বাভাবিক। হ্যান্ড জয়েন্ট পেইন, এটা স্মল জয়েন্ট পেইন উইথ টফাই, হাতের উপরে টফাই থাকবে, মানে সাদা সাদা নুডুল থাকে ও নুডুলের উপরে সাদা সাদা স্পট থাকে, একে টফাই বলা হয়। এবং আমি এটা ওয়ার্ডে দেখলাম যে একেবারে হ্যান্ড জয়েন্ট সিমেট্রিক্যাল, প্রক্সিমাল ডিস্টাল আর প্রক্সিমাল জয়েন্টস গুলো ইনভলভমেন্ট ডিস্টাল নাই, এবং সিমেট্রিক্যাল প্যাটার্ন, সুয়েলিং হয়ে আছে, লম্বা টাইম ধরে ভুগতেছে, এবং ওর উপরে নডিউল আছে। আমি তো ডায়াগনোসিস করে ফেলছি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্লিনিক্যালি করেই স্টুডেন্টদের পড়াচ্ছি। ডিপার্টমেন্টের হেডও আসলো, বলো যে একটা রুগী দাও পড়াই, ডিপার্টমেন্টের হেডকেও দিলাম, সেও সারও ডায়াগনোসিস করলো এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু ওখানে ওই ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে তখন স্যারের সাথে ধরো, না স্যার এটা আছে, সে আবার রিউমাটোলজি ভালো বলছে, এটা আছে গাউট। তারপরে দেখা গেলো যে না, তার কথাই ঠিক, এটা গাউটই ছিল। কারণ হচ্ছে সে তোমার হ্যান্ড জয়েন্ট পেইন, সিমেট্রিক্যাল প্যাটার্ন নিয়ে আসছিল, এবং ওখানে তোমার হচ্ছে নডুলের মতো মনে হয়েছিল। সেই নডুলটা আর কিছু না, টফাই, কারণ হোয়াইট ই ছিল, কালার ছিল, এবং ওটা অ্যাসপিরেট করার পরে দেখা গেলো যে চকি অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে, এটা টফাই ছিল, গাউট। তাহলে ক্রনিক গাউট হচ্ছে সিমেট্রিক্যাল হ্যান্ড জয়েন্ট পেইন নিয়ে আসতে পারে। পলিমাইলজিয়া রিউমাটিক, এটা কেটে দাও, এটা তোমাদের দরকার নেই, এটা একটু বেশি কঠিন হয়ে যাবে। পলিমাইলজিয়া রিউমাটিক এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবা ক্রনিক। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা একটু পরে জানবো, এসএলইটা জানবো একটু পরে। বাচ্চাদের হলে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস আর সিমেট্রিক্যাল হ্যান্ড জয়েন্ট পেইন নিয়ে আসলে আগে কনফিউজড হয়ে যেতে, এটা রিউমাটয়েড নাকি ক্রনিক গাউট। সেক্ষেত্রে দেখো যদি নোডুল বা ওইরকম কোনো টফাই যদি পাও, তাহলে এটা কনফার্ম করো যে ক্রনিক গাউট। আর সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিক আর্থ্রাইটিস এগুলো রিয়ারলি আসে। তবে ভাইরাল আর্থ্রাইটিস, চিকুনগুনিয়া ভাইরাস দিয়েও তোমার জ্বরের সাথে যদি কোনো মাল্টিপল স্মল জয়েন্ট আর্থ্রাইটিস পাও, তাহলে ধরে নিতে পারি তো ভাইরাল আর্থ্রাইটিস। এই তো এইগুলি ধরে নিবা। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এসএলই কিভাবে ডায়াগনোসিস করবা সেটা একটু দেখি। এটা তো দেখাইলাম, এটা দেখাইলাম। রিউমাটয়েড আর্থ্রাইটিস তো তোমাদের একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে ডেভিডসনে, এটা কম বেশি সবাই মেডিকেলে পড়ে আসছো, ইউলার ক্রাইটেরিয়া বা এসিআর ক্রাইটেরিয়া। এটা ইউরোপিয়ান লিগের একটা ক্রাইটেরিয়া, আর এটা হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া। যেটা হচ্ছে জয়েন্টস এফেক্টেড যদি হয়, একটা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হলে 0 ধরা হয়, 2 থেকে 10টা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হলে 1 ধরা হয়, 1 থেকে 3টে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হলে 2 ধরা হয়, 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হলে 3 ধরা হয়, 10টার বেশি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হলে 5। এখানে কোনো 4 পয়েন্ট নাই, দেখছো 1 2 3 4 5, 3 এর পরে 5, 4 নাই। সিরোলজি যদি নেগেটিভ আর এফেক্টর হয় 0, আর লো পজিটিভ আর এফেক্টর হলে 2, অর্থাৎ পজিটিভ হলেই 2, কোনো 1 টন বলে কিছু নাই। তারপর হাই পজিটিভ হলে হচ্ছে 3, আর কোনটা হাই কোনটা লো তুমি বুঝবা কিভাবে? ডিউরেশন 6 সপ্তাহের নিচে হলে হচ্ছে 0,
6 সপ্তাহের বেশি যদি হয় তাহলে 1। নর্মাল সিআরপি ইএসআর যদি হয় 0, নর্মাল সিআরপি ইএসআর যদি হয় তাহলে 1। তাহলে ডায়াগনোসিস হবে এগুলো যে একটা পাবা, যে পয়েন্ট পাবা, যদি পয়েন্ট যদি 6 বা তার বেশি হয় তাহলে রিমোটের আর্থারাইটিস ডায়াগনস্টিক। আচ্ছা, এইগুলো যদি মাথায় রেখে রোগীর সামনে বসি কোনটায় 1 আছে, কোনটায় 2 নাই, কোনটা 3 আছে, কোনটা 5 নাই, এটা অনেক সময় প্র্যাকটিস ফিল্ডে ঝামেলা হয়ে যায়। যারা মুখস্থ করে মোটামুটি প্র্যাকটিস করে তাদের জন্য এটা ইজি হয়ে যায়। কিন্তু এটাকে সহজ করার জন্য একটা এই সিস্টেম করছি, দেখো এটাকে টাচ করে, অবশ্যই একে টাচ করে, নিজস্ব তৈরি না, কিন্তু একটু মডিফাই করে। সেটা কি? পজিটিভ আর এফেক্টর। এই যে আর এফেক্টর পজিটিভ যদি হয়, হয়ে গেল, আর এফেক্টর পজিটিভ হলেই 2 পয়েন্ট পাবে, আর হাই পজিটিভ হলে 3। আমার দরকার নেই, আমি পজিটিভ হলেই 2 পয়েন্ট দিয়ে দেবো। আর মোর দ্যান 6 উইকস মানে 1 পয়েন্ট, মোর দ্যান 6 উইকস মানে 1 পয়েন্ট। আর ইএসআর বা সিআরপি যদি বাড়ে 1 পয়েন্ট, ইএসআর এবং সিআরপি যদি বাড়ে তাহলে 1 পয়েন্ট। এই তিনটা। এখন যদি স্মল জয়েন্ট যদি 10 আর 4 এর মাঝখানে হিসেব করি, মোর দ্যান 10 স্মল জয়েন্টস ইনভলভমেন্ট হলো, এর ভিতরে যে কোনো একটা যদি থাকে, মোর দ্যান 10 স্মল জয়েন্ট ইনভলভমেন্ট পাইলাম, তারপরে যে কোনো একটা থাকলে তখন রিমোটয়েড আর্থ্রাইটিস হবে। কারণ দেখো, মোর দ্যান 10 স্মল জয়েন্ট হলে কত পয়েন্ট হবে? 5 পয়েন্ট। আর যে কোনো একজন যদি হয়, এ পাইলে 2 আর এরা পাইলে 1, তাহলে যে কোনো একজন হলে তো 1 পাইলো, 5 আর 1 মিলে কত হবে? 6 হয়ে গেল। এবার হচ্ছে শেষেরটা, লেস দ্যান 4 স্মল জয়েন্ট যদি হয়, যে লেস দ্যান 4 স্মল জয়েন্ট মানে কি? 1 থেকে 3, তাহলে পয়েন্ট পাবে 2। তারপরে অল যোগ করে দিতে হবে, অল যোগ করে মানে পজিটিভ আর এফেক্টর পাইলে 2 পয়েন্ট, তাহলে এর সাথে 2 আর 2 4, আর এ পাইলে 1 5, আর এ পাইলে 1 6, তাহলে অল 3 যদি যোগ করে দিই এখানে 4 হবে, 8.2 3 4। আর এখানে পাইলো লেস দ্যান 4 স্মল জয়েন্ট হলে 2, তাহলে 4 আর 2 মিলে 6 হয়ে গেল। আর 4 থেকে 10 স্মল জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, 4 থেকে 10 স্মল জয়েন্টস, তার সাথে এনি 2 যোগ করবো, ইনক্লুডিং আর এফেক্টর। ইনক্লুডিং আর এফেক্টর কেন বললাম? এর পয়েন্ট হচ্ছে 2। 4 থেকে 10 যদি হয় তাহলে কত পয়েন্ট পাবে? 3 পাবে। 3 এর সাথে আর এফেক্টর যদি যোগ করে দিই তাহলে হবে 3 আর 2 5, আর যে কোনো একটা যদি নিই তাহলে 1 পাবে, 5 আর 1 6। তাহলে হিসেব হচ্ছে 10 এর উপর স্মল জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, এর যে কোনো একটা হলেই ডায়াগনস্টিক। 4 এর নিচে যদি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, তাহলে সবকটা যদি পাওয়া যায় তাহলে ডায়াগনস্টিক। 4 থেকে 10 এর যদি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, তাহলে এর যে কোনো দুইটা ইনক্লুডিং আর এফেক্টর, তাহলে হলে ডায়াগনস্টিক। তাহলে এই হিসেবটা রাখা সহজ এই হিসেবের থেকে। তাহলে এইকেই কিন্তু টাচ করে এইটা তৈরি করা। তাহলে মোর দ্যান 10, 10 আর 4 এর মাঝখানে হিসাব করবা, 10 এর উপরে যদি হয় যে কোনো একটা হলে ডায়াগনস্টিক, 4 এর নিচে যদি হয় অল 3 যদি পাওয়া যায় ডায়াগনস্টিক, 4 বা 10 এর মাঝখানে যদি হয় যে কোনো দুইটা ইনক্লুডিং আর এফেক্টর যদি হয় তাহলে ডায়াগনস্টিক। এই হচ্ছে সহজ হিসাব। এইভাবে তুমি মনে রেখে প্র্যাকটিস ফিল্ডে এটা প্র্যাকটিস করতে পারো। সুতরাং কেউ ছোট ছোট হাতে যদি জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসে, আগে তুমি গুনো কয়টা জয়েন্ট আছে, কয়টা জয়েন্ট ইনভলভমেন্ট আছে, তারপরে তুমি এই সূত্রের ভিতরে ফেলাই দাও, এর ভিতরে দেখো যে এইগুলি কোনটা আছে কোনটা নাই। এসিলি দেখো 11টা পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে কিছু হচ্ছে যে হিস্ট্রি, কিছু হচ্ছে ইনভেস্টিগেশন। যদি বাটারফ্লাই র্যাশ থাকে ওভার দ্য ফেস, হ্যাঁ, ফেসে বড় বড় লাল একটা স্পট পাইলাম। ডিসকয়েড র্যাশ, এটা হচ্ছে যে স্ক্যাল্পেরটা হাইপার ক্যারোটোসিস প্লাগ, হ্যাঁ, দেখা যায় স্কিনে বড়টা, তুমি বুঝলে না বাদ দাও এই পয়েন্টটা। আর যদি বুঝতে পারো ভালো, স্ক্যাল্পে দেখা গেল যে চেক করে যদি দেখা যাবে যে কোনো জায়গায় স্কিনটা বেশ শক্ত হয়ে আছে, হ্যাঁ, হাইপার ক্যারোটোসিস হয়ে আছে। ফটোসেনসিটিভিটি, সে বলবে রোদে গেলে আমার মুখটা লাল হয়ে যায়, র্যাশ অন দ্য এক্সপোজার টু দ্য সান, হ্যাঁ, রোদে গেলে আমার মুখে একটা র্যাশ ওঠে। প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট। মুখে ঘা হয়েছে, ওরাল আলসার, সে যে টাইপের ঘা হোক। আর্থ্রাইটিস, এবং মোস্টলি এটা পলিআর্থ্রালজিয়া, মানে জয়েন্ট পেইন উইথ সুয়েলিং এর থেকে অনলি পেইন নিয়ার মর্নিং স্টিফনেসও থাকে, বিশেষ করে স্মল জয়েন্ট, হ্যান্ডের জয়েন্ট গুলো। পুলুরেটিক বা পেরিকার্ডিয়াক পেইন, এটা অনেক সময় রোগীরা বলো না, বোঝা যায় না, কিন্তু চেস্ট এক্স-রে করলে পুলুলার বা পেরিকার্ডিয়াল ইফিউশন পাওয়া যেতে পারে। সিবিসি, এবার ইনভেস্টিগেশনে চলে যাও। সিবিসি তে দেখা গেল যে তার লিউকোপেনিয়া, ডব্লিউবিসি কাউন্ট কম, বা লিম্ফোপেনিয়া, লিম্ফোসাইট কম, বা আরবিসি কম, অ্যানিমিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া, যে কোনো একটা 3 সাইডের সেলের যে কোনো একটা কম পাইলা। ইউরিনে দেখা গেল যে তুমি হয় হিমাচুরিয়া বা আরবিসি পাচ্ছ ইউরিনে টেস্ট করে, অথবা অ্যালবুমিন পাচ্ছ, চেস্ট এক্স-রে করে পুলুলার ইফিউশন পাচ্ছ, এএনএ করে পজিটিভ পাচ্ছ, ডিএনএ করে পজিটিভ পাচ্ছ। এর যে কোনো 4টা যদি পাও, এবং তোমাদের একটা বড় কথা হচ্ছে
যে একসঙ্গে সব পাইতে হবে তা না। সে বলল গত 2 মাস আগে আমার মুখে ঘা ছিল, এখন তুমি কি পাইলে? এখন পাইলে যে তার রোদ্রে গেলে তার এই যে লাল হয়ে যায়, এটা তুমি পেয়েছো। আর গত 2 মাস আগে বললো যে সে তার সেই ইসের মুখে ঘা ছিল, তাহলে এটাও তোমাকে কাউন্ট করতে হবে। এখন নাই, কিন্তু গত 2 মাসের আগেও ছিল, কাউন্ট করতে হবে। এখন গিরায় গিরায় ব্যথা আছে, তাহলে 3টে হইলো, 1টা 2টা 3টে। সিবিসি করে দেখলে তো তার লিকোপিনিয়া বা অ্যানিমিয়া আছে, তাহলে 4টা পেয়ে গেলে, তাহলে ডায়াগনোস্টিক। এই মুহূর্তে 3টে আছে, কিন্তু গত 2 মাস আগে ওটা আলসার ছিল, কিন্তু ওটাও কাউন্টে আনতে হবে। এই জন্য এনি ফোর সিরিয়ালি অর সিমালটেনিয়াসলি, মানে যে কোনো 4টে একসঙ্গেই পাইলেও হবে, অথবা সিরিয়ালি আগে ছিল 2টা আর এখন পেলাম 2টা, এই মিলে 4টা হইলো, তাহলেও হবে। এইভাবে ডায়াগনস্টিক হবে। তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখা, ESL এর ক্ষেত্রে এই পয়েন্টগুলো মাথায় রাখা। এখন আসলে কিছু ইন্ডিভিজুয়াল কথা বলি। ঘাড়ে ব্যথা নিয়ে আসছে, ঘাড়ে ব্যথা নিয়ে আসলে একটু আগে আমি বললাম, ঘাড়ে ব্যথা যদি নিয়ে আসে, সাডেন অনসেট হইলো, লম্বা সময় বসেছিল বা কিবোর্ডে কাজ করতেছিল, মুভমেন্টে বাড়তেছে, অ্যাবনর্মাল নেক পোস্টার, ঘাড় বাঁকা নিয়ে আসছে, ডিউ টু দ্য ফল অফ দ্য স্লিপ, মানে ঠিক মতো শুইতে পারে নাই, বিছানায় 2 জন শোয়ার কথা 4 জন শুইছে একসঙ্গে, অথবা ছোট খাটে 2 জন শুইলো, এরকম কিবোর্ডে ওয়ার্কিং করছে, তখন এটা হচ্ছে মেকানিক্যাল। কিন্তু ওল্ড এজে যদি এরকম ক্রনিক পেইন হয় এবং মুভমেন্টে বাড়ছে, রেস্টে কমতেছে, সাথে রেডিকুলোপ্যাথি থাকতেও পারে, নাও পারে, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইসিস। ইয়াং এজে যদি এটা হয়, ইয়াং এজে যদি ঘাড়ে ব্যথা হয় কিন্তু রেস্টে বাড়ছে কিন্তু মুভমেন্টে কমছে, দ্যাট ইজ ইনফ্লামেটরি। ইয়াং এজে স্পাইনের কোনো পেইন যদি ইনফ্লামেটরি হয়, অর্থাৎ রেস্টে বাড়তেছে, সে বললো যে আমার রাত্রিবেলা শোয়ার পরে ঘুমের তো উঠার পরে প্রচুর ব্যথা হয়, দ্যাট ইজ রেস্টে বাড়ছে, এবং কাজকর্ম চলাফেরা দিনের বেলায় কম থাকে, মুভমেন্টও কমে গেছে। ইয়াং এ এরকম লাম্বার স্পাইনও নিয়ে আসতে পারে, সার্ভাইকাল, বিশেষ করে লাম্বার স্পাইন নিয়ে আসে। তবে সার্ভাইকাল স্পাইনও যদি নিয়ে আসে এরকম ইনফ্লামেটরি কন্ডিশন, মর্নিং স্টিমনেস যদি থাকে, তাহলে সাসপেক্ট করতে হবে যে সিরোনেগেটিভ স্পন্ডালোআর্থ্রোপ্যাথি, হয় এনকালোজিং স্পন্ডিলাইটিস বা এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস বা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বা এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। মোস্টলি এটা এনকালোজিং স্পন্ডিলাইটিস, এবং এইগুলো সাধারণত স্পাইন ধরে কম, মেইনলি ধরবে যে এনকালোজিং স্পন্ডিলাইটিস। তাহলে ইয়াং এজে ঘাড়ে ব্যথায় এই মেকানিক্যাল বাদে লম্বা টাইম ধরে ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, রাতের বেলায় বেশি হয়, দিনের বেলা কাজকর্ম করার সময় কম, তাহলে সাসপেক্ট করতে হবে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। মিডল এজ রোম্যান, মাল্টিপল ট্রিগার পয়েন্ট পেয়েছো, ঘাড়ে ব্যথা নিয়ে আসছে, মাল্টিপল ট্রিগার পয়েন্ট, ট্র্যাপিজেসের উপরে প্রেসার দিলে ব্যথা, একটু আগে বললাম যেটা ফাইব্রোমায়ালজিয়া। ঘাড়ের ব্যথা কমনলি এগুলো নিয়ে আসে। ওল্ড এজে ঘাড়ের ব্যথা, একটা সবসময় মিউটটা ওপেন হয়ে যায়, ঠিক আছে। ওল্ড এজে ঘাড়ে ব্যথা হলে তাহলে নাড়াইতে পারে না, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। ইয়াং এজে ঘাড়ে ব্যথা, ইনফ্লামেটরি কন্ডিশন, এনকালোজিং স্পন্ডিলাইটিস। ইয়াং এজে বা যে কোনো এজে লম্বা সময় কাজ করছে, হঠাৎ করে ব্যথা হইলো, ঘাড় বাঁকা হয়ে গেল, দ্যাট ইজ মেকানিক্যাল। আর মিডল এজ ওমেন্টে যদি ঘাড়ে ব্যথা হয়, যদি ট্রিগার পয়েন্ট পায়, দ্যাট ইজ ফাইব্রোমায়ালজিয়া। লো ব্যাক পেইন, এটা একটা অ্যাপ্রোচ। লো ব্যাক পেইন নিয়ে কি আসে না বলো? যদি দেখো যে অ্যাকুট অবস্থায় মুভমেন্টে বাড়ছে, রেস্ট কমতেছে, লম্বা সময় ধরে বসেছিল, কাজ করছে, বা হঠাৎ বেন্ডিং এর সময়, তখন এটা মেকানিক্যাল ধরা হয় বা পোস্টারাল। কিন্তু ক্রনিক লো ব্যাক পেইন, একটু আগে আলাপ করছি, ওল্ড এজে ক্রনিক লো মুভমেন্টে বাড়ছে, রেস্টে কমছে, তাহলে এটা হচ্ছে যে লাম্বার স্পন্ডোলাইসিস বা অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু ইয়াং এজে একটু আগে আলাপ করলাম, ইয়াং এজে ঘাড়ে হোক আর কোমরে হোক, ক্রনিক যদি পেইন হয়, রেস্টে বাড়তেছে, মানে হচ্ছে মুভমেন্টে কমতেছে, তার মানে হচ্ছে যে ইনফ্লামেটরি, দ্যাট ইজ হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই হচ্ছে লো ব্যাক পেইন এর হিসাব করতে হবে, এইগুলি কমন, এইগুলির ভিতরেই আসে, এইগুলি পর্যন্ত ডায়াগনোসিস করো না। কিন্তু লো ব্যাক পেইন নিয়ে আসলে তার অবশ্যই রেড ফ্ল্যাগ সাইনটা আছে কিনা দেখতে হবে। পেইন যদি রেডিয়েটিং বিলো দা নি, যদি পায়ের নিচে পর্যন্ত চলে যায়, এসএলআর টেস্ট পজিটিভ পাইলাম, দ্যাট ইজ হচ্ছে রেডিকুলোপ্যাথি বাই দ্য অস্টিওফাইট দিয়ে হচ্ছে। লো ব্যাক পেইন যদি ওয়েট লস থাকে, কোমরের ব্যথার সাথে ওজন কমে যাচ্ছে, নাইট সোয়েট, রাতে প্রচুর ঘাম হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে ওই লাম্বার স্পাইনে হয় ম্যালিগনেন্সি বা টিবি হয়েছে, এটা সাসপেক্ট করতে হবে। লো ব্যাক পেইন এর সাথে লং টাইম ইউজ অফ দ্য স্টেরয়েড যদি নেয়, সে অনেক দিন ধরে 2 বছর 3 বছর ধরে স্টেরয়েড নিচ্ছিল, ফলে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে, এখন হঠাৎ করে তার কোমরে ব্যথা, তার মানে হাড়টি ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, ভার্টেব্রাল ফ্র্যাকচার। তাহলে লম্বা টাইম ধরে স্টেরয়েড নেওয়ার পরে হঠাৎ করে যদি তার কোমরে ব্যথা বাড়ে, দ্যাট ইজ সাসপেক্টেড কেস অফ দ্য ভার্টেব্রাল ফ্র্যাকচার।
লো ব্যাক পেইনের সাথে বাউল ব্লাডার ডিসফাংশন পাচ্ছি বা স্যাডেল অ্যানাস্থেসিয়া। স্যাডেল অ্যানাস্থেসিয়া মানে কি? স্যাডেল অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে রোগীকে জিজ্ঞাসা করা টয়লেট করার সময় অর্থাৎ স্যাক্রাল রিজনে অ্যানাস্থেসিয়া, স্যাক্রাল রিজনে নার্ভের কোনো সেন্সরি ফাংশন নাই। Then তাকে বলতে হবে যে টয়লেট করার সময় পানি খরচ করার সময় কি আপনি কোনো অনুভূতি পান কিনা। সে যদি বলে যে না পানি খরচ করার সময় আমি অনুভূতি পাচ্ছি না, দ্যাট ইজ স্যাডেল অ্যানাস্থেসিয়া। বাউল ব্লাডার ডিস্টার্বনেস, তাহলে লো ব্যাক পেইনের সাথে বাউল ব্লাডার ডিস্টার্বনেস অথবা স্যাডেল অ্যানাস্থেসিয়া যদি পায়, এটাই হচ্ছে কটা ইকুনা সিনড্রোম। হয় ডিস্কটা প্রোলাপস হয়ে গেছে বা ম্যালিগন্যান্ট কন্ডিশনে কোনো পেলভিক ম্যালিগন্যান্সি, হ্যাঁ তোমার হচ্ছে মেটাস্টেসিস হয়ে ওই কটা ইকুনা নার্ভটাকে ধরে ফেলছে। এইভাবে তাহলে এইগুলো রেড ফ্ল্যাগ সাইনটা। কারোর লো ব্যাক পেইন নিয়ে আসলে অবশ্যই আমি খারাপ জিনিসটা আগে এক্সক্লুড করব, যে ব্যথাটা আপনার কোমরে আছে না পায়ের নিচ পর্যন্ত গিয়েছে, তখন এসএলআর টেস্ট করব। ব্যথার সাথে আর কোনো সমস্যা আছে কিনা, ওয়েট লস আছে কিনা, রাতে ঘাম হয় কিনা, ব্যথার সঙ্গে আপনি কি লম্বা টাইম ধরে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খান কিনা, বা কোনো ওষুধের নাম যদি দেখাইতে পারে এবং তার হঠাৎ করে ব্যথা হলে তখন এইটা। আর ব্যথার সঙ্গে বাউল ব্লাডার ডিস্টার্বনেস আছে কিনা, স্যাডেল অ্যানাস্থেসিয়া আছে কিনা, তাহলে কটা ইকুনা সিনড্রোম। এইগুলো না থাকলে এইগুলো নিশ্চিন্তে চিকিৎসা দাও, কিন্তু খারাপ জিনিসগুলো আছে কিনা সেটা আগে এক্সক্লুড করো। এবার চলে যাই আমরা ট্রিটমেন্ট ইনভেস্টিগেশনে স্যার যদি একটা দেখি। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস আর হচ্ছে লাম্বার স্পন্ডোলাইটিস। লাম্বার স্যার ওই ফিক্সড ওই লাম্বার রিজিয়ন, আর অ্যাঙ্কাইলোজিং তো স্যার পুরো স্পাইনে না নাকি? অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অনলি সার্ভাইকাল স্পাইনও ধরতে পারে, অনলি লাম্বার স্পাইনও ধরতে পারে, আবার পুরো স্পাইনও ধরতে পারে। ক্লিয়ার? কিন্তু লাম্বার জি স্যার। স্পন্ডোলাইসিস এটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস, এটা হচ্ছে নন ইনফ্লামেটরি, এটা হচ্ছে যে কাজ করার সময় বাড়বে রেস্টে কমবে। কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা কিন্তু ইনফ্লামেটরি, এটা হচ্ছে রেস্টে বাড়বে কিন্তু কাজ করার সময় কমে যাবে। এই জন্য প্রথমে আমাকে ইনফ্লামেটরি না নন ইনফ্লামেটরি এটা ভাগ করতে হবে। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্টে চলে যাই। অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্টটা কি? যদি কোনো এক্সরে করে কোনো জয়েন্টের যদি জয়েন্ট স্পেস যদি ন্যারো পায়, দ্যাট ইজ হচ্ছে যে আর্থ্রাইটিস। সে যে কোনো টাইপের আর্থ্রাইটিস হতে পারে। ওর সাথে যদি অস্টোফাইট পায় তাহলে এটা অস্টিওআর্থ্রাইটিস। তাহলে হিসেব হচ্ছে কোনো জয়েন্ট স্পেস যখন এক্সরেতে ন্যারো পাবো দ্যাট ইজ আর্থ্রাইটিস, আর অস্টোফাইট যদি পাই তাহলে এটা অস্টিওআর্থ্রাইটিস। অর্থাৎ এটা আর এটা দুটো মিলেই অস্টিওআর্থ্রাইটিস। এর কি ট্রিটমেন্ট দিবা? এর দিবা হচ্ছে ট্রিটমেন্ট শুধুমাত্র হচ্ছে কাউন্সিলিং। এর ট্রিটমেন্ট আসলে নাই। কাউন্সিলিং কি এডুকেশন। তাকে বোঝাতে হবে যে আপনার বয়স হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হাড্ডি গুলো এখন ক্ষয় হয়ে যাবে, এগুলো কোনো ক্যালসিয়াম দিয়ে কোনো ভিটামিন ডি দিয়ে পূরণ করা যাবে না। এইগুলো হচ্ছে কোনো ব্যথার বড়ি যে দেবো, ব্যথা বড়ি দিলে কিছুক্ষণ আরাম পাবেন, এই বয়সে ব্যথার বড়ি খাওয়া হারাম, খাইলে কিডনি নষ্ট হবে। সুতরাং আপনার এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে